সব আয়োজন তো মোটামুটি হয়ে গেল, বিয়ের শাড়িও কেনা হয়ে গেছে, এখন তো শুধু জয়িতার গয়নাটা কেনা বাকি, তাই না? আমি আমার সমস্ত গয়না দিয়ে জয়িতাকে সাজিয়ে দেব। একটা খুব দারুণ দামি কথা আছে জানো তো মা, বৃথা আশা মরিতে মরিতে মরে না। তিস্তার অবস্থা যেন সেই রকম না হয়। তিস্তার ব্যাপার নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। আরে মেজনাথ, তোকে আজ অন্যরকম কেন লাগছে বলতো? তোকে তো চেনাই যাচ্ছে না। না ঠাম্মি, আসলে কপালে সিঁদুর নেই, টিপ নেই, তাই মনে হয় তোমার এরকম খালি খালি লাগছে। আমি আসলে কি ভেবে দেখলাম বলো তো, যে সম্পর্কটাই এখন আর নেই, সেই সম্পর্কটার চিহ্ন বেকার বয়ে বেড়াবো কেন বলো তো? সবই যখন বুঝতে পারছো তিস্তা, তবে কেন শুধু শুধু ফিরে এলে? ওই যে বললাম, জয়িতাকে গয়নাগুলো দিতে। আসলে বাবা, আমি চাই যে জয়িতা রক্তিমের বিয়েতে জয়িতা আমার সব গয়নাগুলো পরে সাজুক। দিদি ভাই, কি বলছো কি তুমি? তুমি তোমার সব গয়না জয়িতাকে দিয়ে দেবে? কিন্তু কেন? দিয়া, এবারের মেজ বউ হিসেবে এই সমস্ত গয়নার উপরে অধিকার কিন্তু এখন শুধুমাত্র জয়িতার, আমার নয়। তাই ওর অধিকার আমি ওর হাতে তুলে দিতে এই বাড়িতে এসেছি। তোমার কথাটা না আমার ঠিক বিশ্বাস হচ্ছে না তিস্তা। না মানে দেখো, এর তো কোনো গ্যারেন্টি নেই যে তোমার অন্য কোনো মতলব নেই। মানে তুমি বিয়ের ঠিক দুদিন আগে হঠাৎ করে উপস্থিত হলে এরকম তো হতে পারে যে তুমি বিয়েটা ভাঙার জন্যই এ বাড়িতে এসেছো। অ্যান্ড বাই দ্য ওয়ে, তুমি আমাদের বিয়ের কথা ঠিক কোথা থেকে জানলে বলো তো? জয়িতা, তোমার আর রক্তিমের বিয়েতে একমাত্র বাধা তো ছিলাম আমি। আমি এই বাড়ি থেকে চলে যাওয়ার পর তোমাদের বিয়েটা যে তাড়াতাড়ি হবে এটাই তো স্বাভাবিক। আর তাছাড়া রক্তিম নিজেই তো উকিলবাবুর কাছে গিয়ে তোমাদের বিয়ের খবরটা জানিয়ে এসেছে। তাই ভাবলাম খবরটা জেনেও রক্তিমকে একবার শুভ কামনা জানাবো না, তা কখনো হয়? তুমি এই বাড়িতে ফিরে এসেছো শুধুমাত্র আমার বিয়েতে আমাকে শুভ কামনা জানাবে বলে? তুমি তো একটা সাংঘাতিক খেলায় মেতেছো ভাইয়া। আর এখন এই টাকাটা জোগাড় করতে গেলে আর্যর কাছে নিজেকে বেচে দেওয়া ছাড়া আর তো কোনো অপশন নেই। खरीदेगा कौन? हाँ, ত্রিনা। मतलब মানে ত্রিনা যে আর্যকে ভালোবাসে এটা তো তুমি এতদিনে বুঝে গেছো। আর প্যার তো অন্ধা হোতা है भैया। হয়তো ত্রিনা এই টাকাটা দিয়ে আর্যকে চলো, ত্রিনার সাথে হাত মিলিয়ে আমরা যে গেমটা খেলছি তার মানে সেটা আমরা খেলবো। সেটা হলো কি হলো না, আমাদের ব্যাকআপ প্ল্যানটা তো থাকছেই। হ্যাঁ, আমাদের এই ব্যাকআপ প্ল্যানটাতে ত্রিনাকে কোনোভাবে ইনভলভ করা যাবে না, ওকে কোনোভাবে বুঝতেও দেওয়া যাবে না এটা সম্বন্ধে। am I right? অ্যাবসলিউটলি রাইট। খুব ভালো লাগছে তিস্তা তোমাকে দেখে। হ্যাঁ, এখন তো তুমি ফ্রি, এখন তো তুমি মুক্ত বিহঙ্গ, ঝাড়া হাত পা। তিস্তা, এতদিন তুমি তাহলে কোথায় ছিলে? কার বাড়িতে? ও সরি সরি, এইসব প্রশ্ন করার এখতিয়ার তো এখন আর আমার নেই। আই এম নট ইউর হাজব্যান্ড এনিমোর।
রক্তিম, তিস্তা কিন্তু শুধু আমাদের বিয়ের জন্য শুভকামনা জানাতেই আসেনি, ও আমাদের বিয়ের জন্য ওর সব গয়না উপহার হিসেবে দিতে এসেছে। থ্যাংক ইউ তিস্তা, থ্যাংক ইউ সো মাচ। বাহ বাহ, ডিভোর্স পেপারে সাইন করে তুমি আমাকে মুক্তি দিলে, আবার এখন তোমার গয়নাগুলো আমাদের দিয়ে দিতে চাইছো। তিস্তা, তোমাকে শুধু থ্যাংক ইউ বললে তো কম বলা হয়। দেখো, আমাদেরও তো এর বিনিময়ে তোমাকে কিছু দেওয়া উচিত। কি দেওয়া যায় বলো তো, কি দেওয়া যায়? তিস্তা, তুমি বরং একটা কাজ করো, আমাদের বিয়েটা অবধি তুমি এ বাড়িতে থেকে যাও। বিয়ের দিন সবার সাথে হই হুল্লোড় করো, মজা করো, তারপর ফিরো। কি জয়িতা, তোমার নিশ্চয়ই কোনো আপত্তি নেই? রক্তিম, প্রথমে আমি ভেবেছিলাম যে আমি ঠিক, তিস্তা ভুল, কিন্তু এখন দেখলাম যে তিস্তা ঠিক, আমি ভুল। আমার আপত্তির কোনো প্রশ্নই উঠছে না। তিস্তা, তিস্তা প্লিজ তুমি থেকে যাও, প্লিজ। রক্তিম, জয়িতা, কি হচ্ছেটা কি? তোরা কতভাবে মেয়েটাকে অপমান করবি বলতো? না না মা, এতে অপমানের কি আছে? এই বাড়ির সবাই তো আমার আপনজন, আর আপনজনের বিয়েতে আমি থাকবো, হই হুল্লোড় করবো, এটাই তো স্বাভাবিক। আর তাছাড়া বিয়ে অবধি এই বাড়িতে থেকে গেলে কিন্তু আমার একটা আশাও পূর্ণ হবে। আমি নিজের হাতে আমার গয়নাগুলো দিয়ে জয়িতাকে সাজিয়ে দিতে পারবো। তাই আমি ঠিক করলাম রক্তিমের অনুরোধটা আমি রাখবো মা। আজ থেকে বিয়ের এই দুদিন আমি এই বাড়িতেই থাকবো। এসো এসো এসো। রক্তিম, রক্তিম, আরে বাবা তুমি এখানে, আমি তোমাকে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। কি কাজ নিয়ে বসে আছো? রাখো রাখো রাখো। আরে বাবা দেখো কে এসছে, দেখো। আমি জোর করে ধরে আনলাম, জানো, কিছুতেই তিস্তা আসতে চাইছিল না। কালি বলছে না যাবো না, না যাবো না। আরে কি হলোটা কি? তুমি ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসতে বললাম না? এসো এসো এসো, বসো। এই বাবা, দেখেছো ঘর তোরে কি অবস্থা? বাই দ্য ওয়ে তিস্তা, থ্যাংক ইউ সো মাচ। আমি না ভাবতেই পারিনি তুমি আমার আর রক্তিমের বিয়েটা এত ভালোভাবে মেনে নেবে। থ্যাংক ইউ। আমার আর রক্তিমের সম্পর্কটা জানো তো অনেকদিন আগেই একেবারে তলানিতে এসে ঠেকেছিল। সারা দিন শুধু ঝগড়া, অশান্তি, কাদা ছোড়াছুড়ি করতে করতে আমরা দুজনেই একেবারে হাঁপিয়ে উঠেছিলাম। শুধুমাত্র এই পরিবারের কথা ভেবে আর সমাজের কথা ভেবেই না আমরা জাস্ট আটকে ছিলাম। তুমি রক্তিমের জীবনে এসে কিন্তু আমাদের দুজনের খুব উপকার করেছো, খুব। এই যেমন ধরো রক্তিম তোমার সাথে থাকতে পেরে কি সুন্দর আনন্দে রয়েছে, আর আমার কাছেও কিন্তু জীবনের একটা অন্য দিক খুলে গেছে জানো। আমি খুব আনন্দে আছি, বিশ্বাস করো খুব আনন্দে আছি। আর তাই ভাবলাম যে আমার এই আনন্দটা আমি তোমাদের সাথে শেয়ার করবো না, তা কখনো হয়? তাই চলে এলাম তোমার বিয়েতে উপহার দিতে আর তোমাদের দুজনের বন্ধু হতে। বন্ধু? বন্ধু হতে মানে তুমি আমার বন্ধু হতে চাও? হ্যাঁ চাই তো। সম্পর্কের ডাইমেনশন তো বদলাতেই থাকি রক্তিম। এখন আমরা হাজবেন্ড ওয়াইফ নই, কিন্তু ভালো বন্ধু তো হতেই পারি। আর একটা বন্ধুই তো পারে আরেকটা বন্ধুকে ভালো রাখতে, খুশিতে রাখতে। এই যেমন ধরো তুমি ডিভোর্স পেপারে সাইন করে দিলে বলেই তো তোমার মতে আমি
মুক্ত বিহঙ্গের মতন জীবন কাটাতে পারছি, পুরনো বন্ধুদের সাথে দেখা করতে পারছি, পার্টি করতে পারছি, নাইট আউট করতে পারছি। রাইট নাও মাই লাইফ ইজ জাস্ট অ্যামেজিং রক্তিম, জাস্ট অ্যামেজিং। ঠিকই, অতীতকে আঁকড়ে ধরে কষ্ট পেয়ে কি লাভ বলো তো তিস্তা? তিস্তা, তুমি যা ডিসিশন নিয়েছো সেটা একদম ঠিক। পরিস্থিতি যতই বিরূপ হোক না কেন, কথায় বলে না, দ্য শো মাস্ট গো অন। দেখো, রক্তিম তোমার বন্ধু হবে কি না হবে সেটা এন্টায়ারলি ওর পার্সোনাল ব্যাপার, কিন্তু আজ থেকে তুমি আর আমি দুজন বন্ধু। শিওর। আচ্ছা শোনো না, আমি না বিয়ের জন্য প্রচুর শপিং করেছি, অনেকগুলো শাড়ি কিনেছি, কিন্তু কোনটা পরবো জাস্ট কনফিউশনে আছে। তুমি চলো চলো আমরা একটুখানি শাড়িগুলো দেখে নিই। তোমার শপিং করা হয়ে গেছে? দেখো, আমি আর কটা দিন আগে এলে কি ভালো করতাম, প্লিজ দেখাও না। চলো 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 এসো। দেখাও। ও বাই দ্য ওয়ে জয়িতা, বিয়ের পর কিন্তু তাড়াতাড়ি হানিমুনটা সেরে ফেলো, বেশি দেরি করো না। আর রক্তিমের অফিসে তো মিনিমাম 1 মাস আগে কিন্তু বলতে হয়, নাহলে ছুটি পাওয়া যায় না। আর রক্তিম কিন্তু খুব পাহাড় ভালোবাসে। বিয়ের পর চট করে দুজনে মিলে কোথাও পাহাড়ি এলাকায় ঘুরে এসো। আইডিয়াটা তো দারুণ দিয়েছো। দাঁড়াও শাড়িগুলো দেখাই। চলো দেখাও। তুমি এতটা বদলে গেলে কি করে তিস্তা? কি করে? আমার দেওয়া আঘাত তোমাকে এতটা বদলে দিল যে এখন আর তুমি আমার কথা ভাবোই না। আমার জন্য বিন্দু মাত্র কষ্ট হয় না তোমার? আমাকে একটু মিস করো না? নিজেকে নিয়ে দিব্যি আছো? আমি বুঝতে পারছি না মা, তিস্তা এ বাড়িতে থেকে রক্তিমের বিয়ে দেখবে, হই হুল্লোড় করবে, মানেটা কি? মেয়েটার তো কষ্টে বুক ফেটে যাবে মা। আমার তো সব কিরম তালগোল পাকিয়ে যাচ্ছে। দেখো, মেজো নাতবউ যখন এ বাড়ি থেকে চলে গেল একটা অন্যরকম, আবার যখন ফিরে এলো একেবারে আলাদা। সত্যি দিদিভাইকে আগের থেকে অনেক হালকা মনে হচ্ছে, মনে হচ্ছে বুক থেকে একটা ভারী পাথর নেমে গেছে ওর। আসলে রক্তিমের সঙ্গে তিস্তার বেশ অনেকদিন ধরেই একটা চাপা অশান্তি লেগেছিল। হয়তো জয়িতার সঙ্গে ওর সম্পর্কটার ব্যাপারেও কিছুটা হলেও গেস করতে পেরেছিল। লজ্জায় কাউকে বলতে পারতো না, নিজের ভেতর গুমড়ে গুমড়ে থাকতো। এখন এই ডিভোর্স পেপারে সাইনটা হয়ে যাওয়ার পর ও এই সব কিছু থেকে মুক্তি পেয়ে নিজেকে অনেকটা হালকা বা নিজেকে অনেকটা রিলিভড ফিল করছে। আজকের এই তিস্তাকে দেখে তো আমার কলেজ লাইফের কথা মনে পড়ে গেছে। তুই যাই বল বর্দা ভাই, আমি কিন্তু এই ব্যাপারটা একদম বিশ্বাস করতে পারছি না। মেজ বৌদি মেজদা ভাইকে ডিভোর্স দেওয়ার পর আনন্দে রয়েছে? এটা হয় না। আমার সামনে যদি মেজ বৌদি দাঁড়িয়ে বারবার এই কথাটা বলে, তবু আমি সেটা বিশ্বাস করবো না। এটা অসম্ভব একটা ব্যাপার। আচ্ছা, এরকমটা নয় তো যে মেজ বৌদি এইসব কিছু যে করছে এর পেছনে অন্য কোনো একটা কারণ রয়েছে? আমারও তাই মনে হয়, এর পেছনে একটা ষড়যন্ত্র রয়েছে। আচ্ছা দিয়া, তোমার কি মনে হয়? কি ষড়যন্ত্র? সত্যি ভাই, তুমি এ সমস্ত কি বলছো? দিদিভাই কখনো কোনো ষড়যন্ত্র করতে পারে না, বরং ও নিজে ষড়যন্ত্রের শিকার হয়েছে। দিদিভাই তার কাছের মানুষটার সঙ্গে লড়াই করতে করতে না খুব শক্ত হয়ে গেছে, তাই সত্যিটা খুব সহজে মেনে নিয়েছে। দিদিভাই হয়তো মনে হয়েছে যে মেজদা ভাই একমাত্র জয়িতার সঙ্গেই ভালো থাকতে পারে, তাই ও জয়িতাকে নিজের গয়না দিয়ে সাজাতে বাড়িতে এসেছে, ব্যাস। মা থামে, আমার মনে হয় তিস্তার এ বাড়িতে দুদিন এসে থাকা নিয়ে তোমাদের মনের মধ্যে যে নানান প্রশ্ন দানা বেঁধেছে, সেগুলো নিয়ে তোমরা আর প্লিজ কোনো আলোচনা করো না। মানে এক মিনিট,
হ্যালো, আমি ব্যাডমিন্টন একাডেমি থেকে বলছি। এটা কি দিয়া ব্যানার্জির নাম্বার? আমি ওনার হাজব্যান্ড বলছি, আর্য ব্যানার্জি। 1 মিনিট হোল্ড করুন। মা, তোমরা কথা বলো, আমি একটু বাইরে থেকে আসছি। মা, আমি একটু আসছি। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপে শিডিউলে একটা চেঞ্জেস হয়েছে। একজন প্লেয়ার ব্যাকআউট করার জন্য দিয়া ব্যানার্জি ডাইরেক্টলি কোয়ার্টার ফাইনালে চলে এসেছে। আর এই কোয়ার্টার ফাইনাল জিতলে উনি সেমিফাইনাল খেলতে পারবেন। দিয়া ব্যানার্জি ফাইনালও খেলবেন। वाओ, क्या कॉन्फिडेंस है। हाँ, गुड, वेरी गुड। হ্যাঁ, যে কারণে আপনাকে ফোন করা হয়েছে। আমাদের স্টেট চ্যাম্পিয়নশিপে পারফরমেন্স লেভেল বেটার করার জন্য সমস্ত কোয়ার্টার ফাইনালিস্টদের নিয়ে আমরা একটা কম্পালসারি গ্রুমিং এবং কোচিংয়ের ব্যবস্থা করেছি। এই কোচিং ফাইনাল ওভার হয়ে যাওয়ার পরেও ন্যাশনাল বা ইন্টারন্যাশনালে খেলার জন্য পুরো 1 বছর ধরে চালু থাকবে। আর এর কোর্স ফি হচ্ছে 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা? যে 8 জন কোয়ার্টার ফাইনালিস্টকে আমরা সিলেক্ট করেছি, দিয়া ব্যানার্জি তাদের মধ্যে একজন। আর দেখুন, আমরা এই কয়েকদিনের মধ্যেই কিন্তু আমাদের কোচিংটা চালু করতে যাচ্ছি। যত দেরি করবেন দিয়া ব্যানার্জি অন্যান্য প্লেয়ারদের থেকে ততটাই পিছিয়ে পড়বেন। ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব একাডেমিতে গিয়ে 1 লক্ষ টাকা জমা করে দিচ্ছি। স্যার, কাজ তো হয়েই গেল। কাজ এখনো শেষ হয়নি। मतलब আপনি এখন আসুন মিস্টার গাঙ্গুলি। काज शेष होने वाला। भैया, आज जो तुम्हें शक की नजर से देखता है, তুমি যে ওকে ফোন করে 1 লাখ টাকার কথাটা বললে, ও তো সেটা বিশ্বাস নাও করতে পারে, তাই না? ও তো সেটা সত্যি না মিথ্যে যাচাই করার জন্য বাকি কোয়ার্টার ফাইনালিস্টদের ফোন করে খোঁজও নিতে পারে। তখন এই ব্যাপার। আচ্ছা চালু, তোর ভাইয়াকে কি তোর এত কাঁচা খিলাড়ি মনে হয়? হ্যাঁ, আমি এবারে একেবারে ফুল প্রুফ প্ল্যান করে নেমেছি। আর্যর কাছে যে ফোন কলটা করা হয়েছে, সেই সেম ফোন কল আর 7 জন পার্টিসিপেন্টের কাছেও করা হবে। তারপর আর্য যদি কনফার্ম করতে চায়, ওরা তো একই কথা বলবে যে ওদের কাছেও টাকা চাওয়া হয়েছে। তখন আর আর্য ব্যানার্জি আমাদেরকে শাক করতে পারবে না, বরঞ্চ ওর তখন দুশ্চিন্তা হবে। 1 লাখ টাকা কি করে জমা দিয়ে দিয়াকে খেলাবে, সেইটা নিয়ে ওর রাতের ঘুম উড়ে যাবে। আচ্ছা, এই ক্যাম্পটা সত্যি হচ্ছে তো? এটা মায়াঙ্কের আবার নতুন কোনো গেম নয় তো? আমাকে একটু খোঁজ নিতে হবে। কিন্তু খোঁজ নিয়ে যদি জানতে পারি বিষয়টা জেনুইন, তখন আমি 1 লাখ টাকা অ্যারেঞ্জ করবো কিভাবে? না না, দিয়া পিছিয়ে পড়বে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই না। কি গো, কে ফোন করেছিল? একাডেমি থেকে কেউ? হ্যাঁ, একাডেমি থেকে ফোন এসেছিল। ওরা বললো যে তোমার খেলার শিডিউল একটু চেঞ্জ হয়েছে, মানে তুমি কোয়ার্টার ফাইনালের জন্য ডাইরেক্টলি কোয়ালিফাই করছো। হ্যাঁ দিয়া, খেলা কিন্তু আর বেশি দিন বাকি নেই। তুমি রেডি তো? আমি রেডি। শুধু মেজদা ভাই আর দিদি ভাইয়ের সম্পর্কটা একবার শুধরে দিই, তারপর আমি নিশ্চিন্ত মনে শুধুমাত্র খেলার উপর কনসেন্ট্রেট করতে পারবো।
সম্পর্কগুলো শুধরে যাওয়া খুব জরুরি। আশা করছি আজ রাত 12টার মধ্যে সম্পর্কের সমীকরণগুলো বদলে যাবে।